একদিকে রাজভবনে ইডির ডিরেক্টর, অন্যদিকে এর আগে সিজিও কমপ্লেক্সে প্রায় ৩ ঘন্টা বৈঠক করেন ইডির ডিরেক্টর এবং সেই বৈঠকে ছিলেন সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ এবং এনআইএ এর প্রতিনিধিরা। সন্দেশখালীর ঘটনা সম্পর্কে নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। রাজ্যে এলেন ইডি ডিরেক্টর, এসছেন গত পরশুদিন রাত্রিবেলা এসেছিলেন রাহুল নবীন, তিনি এসেছিলেন এবং স্বাভাবিকভাবে প্রত্যাশা মতো তিনি সিজিও কমপ্লেক্সে একদম টপ লেভেল অফিসিয়ালসদের সঙ্গে দীর্ঘ ম্যারাথন ৩ ঘন্টা বৈঠক করলেন। তারপর দেখতে গেলেন অসুস্থ যারা ইডি অফিসিয়ালস যারা হসপিটালে ভর্তি রয়েছেন, তারপর সেখান থেকে সরাসরি চলে গেলেন রাজভবনে এবং সেখানে গিয়ে রাজভবনে দীর্ঘক্ষণ বৈঠক করলেন সরাসরি রাজ্যপালের সঙ্গে। এটা ছিল গতকালের সারাদিনের সিনপসিস এবং তাছাড়াও ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রীর অফিস থেকে সরাসরি রাজ্য সরকারের নবান্নর কাছে পুরো সন্দেশখালীর ঘটনাটা রিপোর্ট চেয়ে পাঠানো হলো। সমস্ত ঘটনাগুলো সিকোয়েন্সটা খুব ইন্টারেস্টিং, কতগুলো তথ্য ঘটনা ঘটেছে সেগুলো নিয়ে আজকে আপনাদের কাছে আপনাদের অবহিত করব। সিআইএসএফ, সিআরপিএফ, এনআইএ, বিএসএফ সমস্ত টপ ব্রাশ অফিসারদের নিয়ে সিজিও কমপ্লেক্সে বৈঠকটা হয়েছিল এবং নির্দেশ মোতাবেক, কার নির্দেশ, কিভাবে নির্দেশ, সমস্তটাই আমরা যা যা তথ্য সংগ্রহ করেছি আজকে বাংলা বার্তায় নিয়ে এসেছি। কিন্তু মূলত তার আগে একটা ছোট্ট ঘটনা আমার মনে হলো আপনাদের কাছে একটু উল্লেখ করা দরকার। রাজীব কুমার গত দুদিন আগে আপনাদের মনে আছে ঘটা করে বেশ একটা প্রেস ব্রিফিং করেছিলেন, ছোট্ট করে একটু শুনে নি কি বলেছিলেন, তারপর ফিরে আসছি। हम लोग जिसने भी लॉ उसके खिलाफ सख्त कार्रवाई करेंगे, जिसने भी लॉ को तोड़ा है। थैंक यू। আইন কেউ হাতে তুলে নিলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজীব কুমার বলেছেন, সদ্য নিযুক্ত ডিজি তিনি তার কথা বলেছেন। একটা কোথাও আশা দানা বেঁধেছিল, আমাদের শুধু না, ইলেকট্রনিক্স মাধ্যমে প্রায় সমস্ত সংবাদ মাধ্যম রাজীব কুমারের এই শটটা বারবার করে টেলিকাস্ট করে জানান দিয়েছিল এই মেসেজটা আসলে সন্দেশখালী শাহজাহানকে দেওয়ার চেষ্টা করেছেন বা দিয়েছেন রাজীব কুমার। আমরা পরিষ্কারভাবে বলেছিলাম এটা মিথ্যে কথা, তার কারণ রাজীব কুমার মেসেজ দেবেন কেন? রাজীব কুমার তো অ্যাক্ট করবেন, তিনি তো ডিজি, তিনি তো বসিরহাটের এসপিকে বলবেন ইমিডিয়েটলি সন্দেশখালী থেকে অ্যারেস্ট করে নিয়ে আসুন। তো সন্দেশখালীর শাহজাহানকে অ্যারেস্ট করা কি বসিরহাটের এসপির পক্ষে খুব কঠিন কষ্টসাধ্য কোনো ব্যাপার নাকি, বিশ্বাসযোগ্য ব্যাপার নাকি? আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, সন্দেশখালীর এই এপিসোডের মূল নায়ক শাহজাহান, শেখ শাহজাহান, তিনি কিন্তু পুলিশের তত্ত্বাবধানে আছেন। পুলিশ তাকে পাহারা দিয়ে রেখেছে, তার কারণ ওপরতলার নির্দেশ না হলে এসপি বসিরহাটের এমন কোনো ক্ষমতা নেই যেখানে গিয়ে দাঁড়িয়ে সরাসরি ব্যাপারটায় পুরোটা ইন্টারভেন করে। এটা খুব স্বাভাবিক, এটা বোঝার জন্য কোনো একটা পর্যবেক্ষক বা অ্যানালিসিস হওয়ার দরকার নেই। মূল কথা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন কি না, এইখানেই আসছে আসল প্রশ্নের উত্তর লুকিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন না। কেন বললাম কথাটা? রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল জয়নগরে একটি কর্মী সমাবেশে খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন। কথাটা একটু আপনাদের কাছে কোট করি, যেখানে পরিষ্কারভাবে বলেছেন যে সবাইকে অ্যারেস্ট করে নেবে, ময়দান ফাঁকা হয়ে যাবে, নির্বাচন ড্যাং ড্যাং করে জিতবে, হবে না, সেটা হতে দেবো না। এখানেই হচ্ছে আসল এসেন্স অফ দ্য স্টোরি। অর্থাৎ এই ছোট ছোট মুখ্যমন্ত্রীদের দিয়ে পশ্চিমবঙ্গটা চালাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ধরুন সন্দেশখালীতে বেতাব বাদশাহ হচ্ছেন শেখ শাহজাহান, তিনি ভোটের দিন ভোটটা লুট করবেন। ওদিকে শৌকত আছে, ওদিকে জাহাঙ্গীর আছে, ওদিকে কাইজার আছে, ওদিকে মুদাস্সার আছে, হাজার হাজার এরকম শেখ জাহাঙ্গীর কাইজারদের তৈরি করে রেখেছেন। এরা ভোটের দিন ভোটটা লুট করবেন। সারা বছরে যখন আমার টাকা লাগবে টাকাটা ঠিক সময় আমার কাছে এবং ক্যামেক স্ট্রিটে পৌঁছে দেবেন। এই ম্যাথামেটিক্সের এই ইকুয়েশনসে রাজ্যের মুখ্যমন্ত্রী চলেন। ফলে পাড়ায় মানে এক একটা এরিয়া ধরে ধরে ইজারা দিয়ে দিয়েছেন। মানে ওই সেলসম্যানের ভাষায় যাকে বলে, মেডিকেল সেলসের ভাষায় যাকে বলে টেরিটরি ম্যানেজার, টেরিটরি ম্যানেজার বলতে পারেন, কেউ কেউ আবার বলেন মুখ্যমন্ত্রী। সন্দেশখালীর মুখ্যমন্ত্রী হচ্ছেন শেখ শাহজাহান। তার হাব ভাব আচার আচরণ সেইটা নিয়ে প্রচুর স্টোরি এখন অবশ্যই ইলেকট্রনিক্স মাধ্যম দেখাচ্ছে। এতদিন দেখায়নি, কী কারণে দেখায়নি জানি না। এখন একটা কম্পিটিশন চলছে ইলেকট্রনিক্স মাধ্যমের মধ্যে যে বেতাব বাদশা কী সাম্রাজ্য করেছে দেখুন, কী ধরনের বাড়িতে বাস করে দেখুন, কী ধরনের ভেড়ি, কী ধরনের ইট ভাটা, কী মানে একদম গলা ফুলিয়ে শিরা ফুলিয়ে তার প্রচার চলছে। হোক, কিন্তু এতদিন হলে তাহলে বাংলার মানুষ তো জানতে পারত। মুখ্যমন্ত্রী একটু ঈষৎ বিড়ম্বনা বোধ করতেন, কিন্তু এখন করছেন। তার কারণ এখন রাজ্যের মুখ্যমন্ত্রী চটলেও কোনো লাভ নেই, তার কারণ কোনো না কোনো ইলেকট্রনিক্স মাধ্যম সেটা দেখাবে।
ঠিক এই পরিবেশে এই আবহে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন ওকে সবাইকে অ্যারেস্ট করে দেবেন, আমাদের নির্বাচন লড়তে দেবেন না, হবে না। তার মানে নির্বাচনটা মানুষের ভোটে আর জেতেন না, এটা রাজ্যের মুখ্যমন্ত্রী জয়নগরের ভাষায় কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর ঠিক এইখান থেকে আপনারা লিঙ্ক করুন রাজীব কুমারের ভাষাটা, রাজীব কুমারের যে বক্তৃতা শোনালাম। রাজীব কুমার বলছেন কেউ হাতে আইন তুলে নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আচ্ছা, আমি রাজীব কুমারকে জিজ্ঞেস করতে চাই, হাতে কি শেখ শাহজাহানের ওখানে হাতে আইনটা তুলে নেওয়া হয়নি? যে 3-4 ইডি অফিসারকে বেধড়ক পেটানো হলো বা সিআরপিএফকে যেভাবে পেটানো হলো, সেটাকে হাতে আইন তোলা নয়? যদি হাতে আইন তোলা থাকে তাহলে তাদের অ্যারেস্ট করা হলো না কেন? আমি শুনছিলাম শেখ শাহজাহানের ভাই তিনি বক্তব্য রাখছেন, তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন না না পুলিশ টুলিশ সেরকম কিছু কেউ আসেইনি। ভেবে দেখুন তাহলে মানুষের সঙ্গে কিভাবে এরা প্রতারণা করে। রাজীব কুমারের মতো অফিসাররা, আইপিএস অফিসাররা মানুষকে কীভাবে প্রতারণা করছে। শেখ শাহজাহানকে খুঁজে পাচ্ছে না, ছেড়ে দিন। সেদিনকে যারা ইডির অফিসারদের পিটিয়েছে তার ভিডিও প্রায় প্রত্যেকটা ইলেকট্রনিক্স মাধ্যম বারবার করে দেখিয়েছে, মুখগুলো স্পষ্ট বোঝা গেছে। ওখানকার এলাকার লোকও চিহ্নিত করে দেয় যে এই লোকগুলো এরা 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 এরা। এবার স্বাভাবিকভাবে সেইগুলোকে চিহ্নিতকরণ করে তাদের অ্যারেস্ট করা যেত না 4 দিনে? 4টে দিন চলে গেল, অ্যারেস্টেড হলো না। রাজীব কুমার এই বক্তব্যটা দিয়ে ছেড়ে দিন। এরপরে আসুন আরও একটা খুব ইন্টারেস্টিং ঘটনা বলবো। বৃহস্পতিবার সকালে একটা জনস্বার্থ মামলা হয়েছে, যেটা চিফ জাস্টিসের ঘরে। আজকের পর অর্থাৎ আগামীকাল চিফ জাস্টিসের ঘরে সেই মামলাটা উঠবে এবং সেখানে চিফ জাস্টিস পুরো ব্যাপারটা নিশ্চিতভাবে রাজ্য সরকারের বক্তব্য জানতে চাইবে যে কেন এখনও শেখ শাহজাহান অ্যারেস্টেড নয়, কেন যারা মেরেছে তাদের কেন গ্রেফতার করেনি। আমার ধারণা এই প্রতিবেদন যখন পেশ করছে সেই দিন কিছু ধরপাকড় লোক দেখানো হবে, 20-25 জনকে ধরপাকড় করে কোর্টে রিপোর্টটা দেওয়া হবে যে আমরা এতজনকে ধরেছি স্যার। কিংবা শেখ শাহজাহানকে খুব বেশি হলে শেখ শাহজাহানকে পুলিশ বলবে শেখ শাহজাহানকে আমরা এখান থেকে ধরে নিয়েছি, অর্থাৎ শেখ শাহজাহান প্রোটেকশানে আছে। আমি বহু সাংবাদিকের বন্ধুর মুখে শুনছিলাম শেখ শাহজাহান কিন্তু পুলিশি প্রোটেকশানে আছে, যে কোনো সময় কোর্টে গিয়ে রাজ্য সরকার বলবে ও তো অ্যারেস্টেড, আমাদের কাস্টাডিতে আছে। এগুলো একটা দিক। আরেকটা খুব ইন্টারেস্টিং দিক উল্লেখ করা দরকার, ইডিকে যে এফআইআরটা করা হয়েছে এফআইআরের কপি দেওয়া হচ্ছে না। কি বনগার এফআইআরে আমি জানি না, এখন যখন এই প্রতিবেদন পেশ করছি তখনও পর্যন্ত এসছে কিনা। গত পরশু দিনে ইডির লাস্ট প্রেস নোটের পরেও দেখলাম 5 তারিখ 8 তারিখ 2 দিনের কোনো এফআইআরের কপি পর্যন্ত ইডির হাতে দেওয়া হয়নি। তাছাড়া তো আপনারা জানেন, সে কথা আগেও উল্লেখ করেছি, সেটা হচ্ছে যে এই পার্টিকুলার কেসে খুনের ধারাটাকেই যুক্ত করা হয়নি, অথচ ওই শেখ শাহজাহানের বাড়ির কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতে মলেস্টেশনের কেস অর্থাৎ শ্লীলতাহানির কেস সরাসরি ইডির অফিসারদের বিরুদ্ধে দিয়ে দেওয়া হয়েছে। এইভাবে আসলে অপরাধ জগৎকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রোটেক্ট করেন। আমি সমস্ত ঘটনাটা আপনাদের কাছে বর্ণনা করলাম। আর ঠিক এই জায়গায় কিন্তু ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রক অন এ ভেরি সিরিয়াস নোট, খুব সিরিয়াসলি ব্যাপারটাকে নিয়েছেন। একটা কথা আমি বারবার এর আগের দিনও বলেছি, আমি আজকেও বলছি, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোনো স্টেটমেন্ট করেননি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে দিয়ে একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক আমার কাছে যা খবর সমস্ত ব্যাপারটার দায়িত্ব নিয়ে ফুল কোঅর্ডিনেশনের জন্য দিল্লি থেকে নির্দেশ দিয়েছেন, যার জন্য ওই সিজিও কমপ্লেক্সে যখন ইডির ডিরেক্টর এসে পৌঁছলেন তখন পূর্বাঞ্চলীয় সিআইএসএফ ডিরেক্টর, সিআরপিএফের ডিরেক্টর, এনআইএর ডিরেক্টর, তারা বিএসএফের ডিরেক্টর, তারা সবাই হাজির ছিলেন এবং সেই পঞ্চপাণ্ডবের বৈঠকে কিন্তু অ্যাকশন প্ল্যান তৈরি হয়েছে। সেখানে কি আলোচনা হয়েছে আমরা ডিটেলস কিছু জানি না, কিন্তু একটা ক্লু আমি পেলাম, যেটা আমার মনে হলো বাংলা বার্তার দর্শকদের জানানো দরকার। আমার একটু আশঙ্কা ছিল যে এরপর থেকে পুলিশি হেল্প আরও বেশি করে চাওয়া হবে, এ ধরনের কোনো একটা ডিসিশন হবে। যা শুনলাম সেটা কিন্তু হয়নি। পুলিশ বেসিক্যালি অপরাধীদের প্রোটেকশন দেয়, অপরাধীদের খবর সাপ্লাই করে। শেখ শাহজাহানকে বসিরহাট পুলিশ খবর সাপ্লাই করেছে, এটা ইডির প্রেস নোটের মধ্যে দিয়ে প্রতিভাত হয়েছে। এটা আমরা সবাই জেনেও গেছি, জানিও। পশ্চিমবঙ্গে পুলিশ বিভিন্ন পকেটে পকেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের এইসব টেরিটরি ম্যানেজারদের খবর সাপ্লাই করে। এই সিবিআই আসছে, এই ইনকাম ট্যাক্স আসছে, এই সিআইএসএফ আসছে, ফলে তারা সতর্ক হয়ে যান। এটা জেনেই ইডির ডিরেক্টর যে বৈঠকটা করেছেন, অ্যাডিশনাল ডিরেক্টর, জয়েন্ট ডিরেক্টর এবং অন্যান্য বিভিন্ন বিভাগীয় এনআইএ থেকে শুরু করে বিএসএফের সবার সঙ্গে যে আলোচনাটা করেছে, সেই আলোচনায় বেসিক যেটা এসছে, আমি বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্র ধরে যা খবরগুলোকে সংগ্রহ করলাম, সেটা হচ্ছে পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে রাজ্য পুলিশের ওপর ভরসা না করে বিএসএফ কোথায় বর্ডারে গিয়ে আমাদের সাপোর্ট সার্ভিস দিতে পারবে, কোথায় সিআইএসএফ এবং সিআরপিএফের বাহিনী আরও বাড়ানো যাবে, ফ্রন্ট ফোর্সে যারা থাকবেন ব্যাকআপ ফোর্স 5 কিলোমিটার রেঞ্জের মধ্যে, বাকিরা থাকবেন আক্রান্ত হলে তারা গিয়ে সাপোর্ট দেবেন, এবং তার সঙ্গে যেখানে প্রয়োজন হবে
যেখানে অস্ত্র উদ্ধার হবে সঙ্গে সঙ্গে এনআইএকে তদন্তের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। এই মাল্টিটাস্কিং অ্যাকশনের দিকে কিন্তু শেষ পর্যন্ত যাচ্ছে দিল্লি স্বরাষ্ট্রমন্ত্রক, অমিত শাহের দপ্তর। এটাই হচ্ছে এসেন্স অফ দ্য স্টোরি। গতকাল যা স্টোরি ডেভেলপ করেছে, অনেক তথ্য আমি সংগ্রহ করেছি, সেই তথ্যের ভিত্তিতে সিনপসিস রিপোর্টটা আপনাদের কাছে দিলাম অন আ ভেরি গুড নোট, যে শেষ পর্যন্ত শেখ শাহজাহান বৃহস্পতিবার হাইকোর্টে মামলা চলার আগে সারেন্ডার করতে পারেন। এক, দ্বিতীয়ত হচ্ছে পুলিশ দেখাতে পারে আমরা তাকে অ্যারেস্ট করছি, তৃতীয়ত হচ্ছে অ্যারেস্টেড হলেন না কিন্তু অন্যান্য 20-25 জনকে গ্রেফতার করে পুলিশ একটা ফেক ইমপ্রেশন তৈরি করতে পারে। এগুলো সম্ভাবনার কথা, এগুলো কোনটা হবে আমরা জানি না। আজকে সারাদিন যখন প্রতিবেদন দেখছেন তখন অনেক কিছু ডেভেলপমেন্ট হবে, সেইগুলো আমরা নজরে রাখবো এবং আপনাদের সেটা নিয়ে সিনপসিস দেবো। কিন্তু আমার কাছে যেটা সবথেকে ইম্পর্টেন্ট মনে হয়েছে যে এই মাল্টি এজেন্সিকে কম্বাইন করে এই যে ফোর্সফুল অ্যাপ্লিকেশন অফ অল দ্য ইনভেস্টিগেটিং এজেন্সি এবং সিকিউরিটি এজেন্সির টাস্ক জবটা, এটা কিন্তু ঠিক করে দিচ্ছেন একটি মানুষ, যার নাম ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উনি কিন্তু ভেরি সিরিয়াসলি নিয়েছেন, যেটাকে বাড়তে দেবেন না বলেই অ্যাপারেন্টলি অন্তত ইডি ডিরেক্টর কলকাতায় পা দেওয়ার পরই অন্তত প্রতিভাত হয়েছে তাদের চাল চলন, কথাবার্তা, তাদের অ্যাপ্রোচ, তাদের অ্যাকশন প্ল্যান। 3 ঘন্টার মাল্টি এজেন্সিগুলোর সঙ্গে বৈঠক, সেখান থেকে হসপিটাল থেকে রাজ্যপালের সঙ্গে বৈঠক এবং রাজ্যপালের সঙ্গে একান্তে ইডি ডিরেক্টরের একান্তে 1 ঘন্টার বৈঠক। অ্যাডিশনাল ডিরেক্টর, জয়েন্ট ডিরেক্টর তখন বাইরে থেকেছেন। প্রকাশ্যে ইডি অবশ্য কোনো প্রেস নোট বা কোনো সাংবাদিক সম্মেলন করেননি, কিন্তু সব মিলে খেলা খুব জমে উঠেছে। শেখ শাহজাহান, আপনি তৈরি হন, গেট ইয়োরসেলফ প্রিপেয়ার্ড। ওই পুলিশ বাবাজি আর বাঁচাতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তো ননই, তার কারণ চারদিক থেকে ঘিরে ফেলছে। আরেকটা ডেভেলপমেন্ট কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ইতিমধ্যে বাংলাদেশে বৈদেশিক মন্ত্রকের গোয়েন্দা দফতর তার ইনপুট সব দিয়ে দিয়েছে যে কোনো কারণে যদি শেখ শাহজাহান যাননি, যদিও যান, সঙ্গে সঙ্গে দ্য মোমেন্ট হি অ্যারাইভস সমস্ত পয়েন্টগুলোতে অ্যারেস্ট করার নোট কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ভারত সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে। তার প্রমাণটা আমরা কয়েকদিন আগেই পেয়েছিলাম। লুকআউট নোটিশ জারি করে দেওয়া এভাবে খুব সিরিয়াসলি ইডি নিয়েছে বলেই সম্ভব। এবং অবশ্যই ইডির ওপরে যেমন অর্থমন্ত্রক রয়েছে, ইডির ওপরে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকও পুরো এই এপিসোডটাতে নজর রাখছেন এবং সেইভাবে অ্যাকশন প্ল্যানটাকে সাজানো হচ্ছে। ঘটনার গতি প্রকৃতি খুব দ্রুত, কয়েকদিনের মধ্যে অনেক কিছু ডেভেলপমেন্ট হবে এবং আপনারা দেখবেন, আপনাদের আমরা সমস্তটা ব্যাখ্যা করব, শোনাবো, জানাবো এবং অবশ্যই আজকে শোনাবো দীপাঞ্জনবাবু এই ব্যাপারটায় কিছুটা ওয়াকিবহাল। তিনি কিছু খবর কালেক্ট করেছেন বাংলা বার্তা দর্শকদের জন্য। ছোট্ট একটা দীপাঞ্জনবাবুর বাইট আমরা নিয়েছি, কি বলেছেন সেটা শুনুন। দেখুন সন্ময়দা, মনে তো এটাই হচ্ছে এক কথায় বলতে গেলে যে মোগল সাম্রাজ্যের শেষ দিন প্রায় শেষ হয়ে এসেছে। এই শাহজাহান আর বেশি দিন ওই বেতাজ বাদশাহ হয়ে থাকতে পারবে না। এরা যখন গুন্ডামি করে, এরা ভুলে যায় যে ভারত সরকারের যে এজেন্সিগুলো এবং ফোর্সেস রয়েছে, টোটাল যা নাম্বার, তারা ফুক মারলে উড়ে যাবে। এটা আমি আগেও বলেছি, প্রথম দিন থেকে বলছি যে এটা ভারত সরকার অত্যন্ত সিরিয়াস ভাবে নেবে এবং সমস্ত এজেন্সি ঝাঁপিয়ে পড়বে। কারণ এটাও অনেক দিন আগে থেকে আমি বলছি যে বাংলার যে দুর্নীতিগুলো, এগুলো কিন্তু কোনো একটা নির্দিষ্ট আলাদা করে দুর্নীতি নয়। শিক্ষা, কয়লা, গরু, সোনা, বালি থেকে এই পুরো দুর্নীতি, খাদ্য দুর্নীতি, এই যে 8টা-10টা দুর্নীতি, সব আলাদা আলাদা। মাথা তাদের একটাই বা দুজন। এবার এতে যে হাজার হাজার কোটি টাকা উঠিয়েছে এরা, এই টাকাগুলো ভারতের বাইরে পাচার করার জন্য এরা বিভিন্ন রকম যে সিন্ডিকেট গুলো রয়েছে, সেই সিন্ডিকেট গুলোর সাহায্য নিয়েছে। তাদের ড্রাগ মাফিয়া রয়েছে, অস্ত্র চোরাচালানকারী রয়েছে, হিউম্যান ট্রাফিকার যারা মানুষ চোরাচালান করে তারা রয়েছে, সন্ত্রাসবাদী সংগঠন রয়েছে। তার জন্যই এই তদন্তে শুধু ইডি বা সিবিআই একা থাকবে না। এটা আমি বারবার বলেছি, এটা ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স, এনআইএ, বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে শুরু করে সমস্ত এজেন্সি ঢুকছে। এবার এই যে ঘটনাটা ঘটেছে, এটাকে ভারত সরকার অত্যন্ত গুরুত্ব দিয়েছে। না হলে আজকের দিনে যেখানে ভার্চুয়াল মিটিং হয়, ইডি ডাইরেক্টরের মতো এত সিনিয়র মানুষ সরাসরি কেন কলকাতায় চলে এলেন? প্রথমত অবভিয়াসলি ইডির বেঙ্গলের অফিসারদের সাহস দেওয়া, মনোবল জোগানো এবং এই যে কোঅর্ডিনেশন এবং তারপর রাজ্যপালের কাছে যাওয়া, এটা কিন্তু সাংঘাতিক একটা ইঙ্গিতবাহী।
এই অতি প্রভাবশালী এবং তার এই যে শাহজাহান, ঔরঙ্গজেব, বাবর যারা রয়েছে তাদের জন্য কিন্তু সত্যি অশনি সংকেত, যেটাকে আমরা বলি আমাদের ভাষায় যে এই এজেন্সিরা এখন কিন্তু এই চক্রব্যূহ বানিয়ে রেখেছে। এই চক্রব্যূহ থেকে কিন্তু শাহজাহানের মুক্তি নেই। এমনকি আমাদের যে বৈদেশিক এজেন্সি, স্পেশাল এজেন্সি, তারাও তাদের মতো কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশে। এবং সৌভাগ্যক্রমে বাংলাদেশে শেখ হাসিনা আরেকবারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন। ভারত সরকারকে সম্পূর্ণ সহযোগিতা দিচ্ছে। শাহজাহানের যাবতীয় যে শক্তি ওখানে সিন্ডিকেটের সব মূলোৎপাটন হওয়া শুরু হয়ে গিয়েছে। আমরা একটা কথা খুব বলি যে এই রকম অপরাধীর জন্য আমরা মাটি এত, পায়ের তলার মাটি এত গরম করে দেব যে ওর জুতোতে অব্দি ফোসকা পড়ে যাবে এবং ও আপনা আপ সুরসুর করে ধরা দেবে, যদি না, যেটা আমি একটা আশঙ্কা করছি, যদি না ও পুলিশের হাতে ফেক এনকাউন্টার হয়ে মারা যায়। কারণ ওর মতো মূল্যবান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ লিঙ্ক নেই। ওর হাত দিয়ে বাংলাদেশে টাকা পাচার হতো এবং ও ধরা পড়া মানে ইডির হাতে ও বেশি দিন সামলাতে পারবে না। তখন কিন্তু এই অতি প্রভাবশালীর খুবই খারাপ অবস্থা হয়ে যাবে, মানে সরাসরি ঘাড়ে হাত চলে যাবে। সেজন্য আমি শাহজাহানের প্রাণ নিয়ে একটু আশঙ্কিত তো রয়েছি। সন্ময়দা। হ্যাঁ, অনেক ধন্যবাদ। মানে একটাই খুব উল্লেখযোগ্য ডেভেলপমেন্ট আমার সারাদিনে মনে হলো যে অনেক কিছুর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট, একটাই বলবো না, অনেক কিছু ঘটেছে। তার মধ্যে সিআরপিএফ, সিআইএসএফ, এনআইএ, বিএসএফ এবং বৈদেশিক যে আমাদের গোয়েন্দা দপ্তর আছেন তারাও ইনভলভ হয়ে গেছেন যে বাংলাদেশেও যাতে কোনো প্রোটেকশন না পায়। ফলত শাহজাহানের দিন কিন্তু ঘনিয়ে আসছে। আলটিমেটলি পুলিশের কাছে সারেন্ডার করতে হবে, অথবা অন্য কিছুর আশঙ্কা যেটা করলেন সেটা যেন না হয়, ঈশ্বর করুন। দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট। নতুন বছরে ডেভেলপমেন্টটা খুব সাংঘাতিক ভাবে এগোচ্ছে, অন্তত আপনার কথা তার ইঙ্গিত মিলল। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য দীপাঞ্জন দা। ধন্যবাদ সন্ময়দা। জয় হিন্দ।